আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে সেট ও ফাংশন অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। সেট ও ফাংশন অধ্যায়টি ৩৫তম বিসিএস থেকে স্থায়ীভাবে মূলত সিলেবাসভুক্ত হয়েছে এবং আমরা যদি ৩৫তম বিসিএস থেকে ৪৩তম বিসিএস পর্যন্ত পরিসংখ্যানটির দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে শুধুমাত্র ৪১তম ৪২তম বিসিএস ব্যতীত ৩৫ থেকে ৪৩তম পর্যন্ত প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় পরীক্ষায় আমাদের সেট ও ফাংশন থেকে প্রশ্ন এসেছে। তো সেই ধারাবাহিকতায় আমরা আশা করছি যে ৪৪তম বিসিএস প্রিলিতেও এই অধ্যায়টি থেকে একটি প্রশ্ন থাকবে। আমাদের এই অধ্যায়টিও যথারীতি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যথেষ্ট দক্ষতা রাখতে হবে, যাতে করে আমাদের সরাসরি প্রশ্ন কমন না পড়লেও আমরা বেসিক থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। মনে রাখবেন যে বর্তমান যে বিসিএস পরীক্ষাগুলো হচ্ছে এবং আদার যে কম্পিটিটিভ এক্সামসগুলো আমরা ফাইট করতেছি, এইগুলোতে প্রায় সময় এখন প্রশ্নগুলো বেসিক কনসেপ্ট থেকে করা হয়। অর্থাৎ হয়তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনার কাছে অপরিচিত মনে হবে অথবা একটু জটিল মনে হবে, বাট যদি বেসিক স্ট্রং থাকে তাহলে ওই প্রশ্নটাই মনে হবে একদম সহজ একটি প্রশ্ন। তো যাই হোক, আজকের ক্লাসে আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি সরাসরি মূল ক্লাসে চলে যেতে চাচ্ছি। সেট থিওরি তথা সেট তত্ত্ব জিনিসটি কি মূলত? তো সেট সম্পর্কে আমাদের মূলত সর্বপ্রথম ধারণা দেন জর্জ ক্যান্টর। তিনি এই ব্যাপারে 1845 থেকে উনি বেঁচে ছিলেন 1918 সাল পর্যন্ত। তো এই বিখ্যাত জার্মান গণিতবিদ মূলত আমাদের সেট সম্পর্কে একটি ধারণা মানে সুস্পষ্ট ধারণা প্রদান করেন। আসলে তিনি মূলত অসীম সেট সম্পর্কে একটা ধারণা প্রদান করেছিলেন এবং এই ধারণাটি তৎকালীন সময়ে গণিত শাস্ত্রে একটা বিশাল আরও দেখা যাচ্ছে আলোচনা পর্যালোচনা ঝড় তুলেছিল। আমরা শুরুতে যদি লক্ষ্য করে দেখি, ধরুন আমি এখানে বই, কলম, খাতা এরকম কয়েকটা জিনিসকে কমা আকারে এখানে উপস্থাপন করলাম, ঠিক আছে। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে বই, কলম, খাতা কয়েকটা জিনিসকে কয়েকটা বস্তুকে আমি কমা আকারে উপস্থাপন করলাম এবং আমি বললাম যে এই যে সংগ্রহটা দেখতেছেন, যে এই বই, খাতা, কলমের যে তালিকাটা দেখতেছেন, এটি হচ্ছে একটি তথ্য। তো এই যে এভাবে যদি আপনি কিছু বস্তুকে অথবা যে কোনো ধরনের ইনফরমেশন তথ্যকে যদি আপনি এভাবে উপস্থাপন করেন এবং এটা অবশ্যই সুনির্ধারিতভাবে যদি উপস্থাপন করেন, তখন এটিকে সেট বলা হয়। আমরা বাস্তব জীবনে অনেক প্রকার সেট দেখি, যেমন থালার সেট, দেখা যাচ্ছে যে গ্লাসের সেট, এরকম আমরা সেট শব্দটার সাথে মোটামুটিভাবে পরিচিত আছে। তাহলে সেট জিনিসটা কি মূলত? সেট জিনিসটা হচ্ছে যে কিছু বস্তু বা কিছু জিনিসকে আপনি যদি এভাবে সুনির্ধারিতভাবে যদি উপস্থাপন করে বলেন যে এটি হচ্ছে এই সুনির্ধারিত উপস্থাপনাটা হচ্ছে একটি তথ্য, যেটি মূলত বা একটা তালিকা বা একটা সংগ্রহ, তাহলে আমরা সেটিকেই সেট বলবো। যেমন আমি যদি ধরেন 1 থেকে 10-এর ভিতর জোড় সংখ্যাগুলো লিখি, 2, 4, 6, 8, 10, তাহলে এগুলো একটি কি সেট। ওকে, একইভাবে আমি যদি লিখি এ বি সি ডি ই, তাহলে আমি বলতে পারি এটিও একটি সেট। তাহলে সেট বিষয়টা হচ্ছে যে কিছু তথ্যকে অথবা আপনি বস্তুকে অথবা বাস্তব জগতের যে কোনো জিনিসকে আমরা যদি এভাবে সুনির্ধারিতভাবে উপস্থাপন করি, তখন এটিকে আমরা একটা সেট বলি। কারণ আমি যখন বললাম যে আমার কাছে বই, কলম, খাতা আছে, তখন কিন্তু জাস্ট এই টোটাল জিনিসটাকেই বোঝাচ্ছে, তার মানে কি এটা আমার কাছে একটা সেট। আবার যখন আমি এ বি সি ডি ই এই 5টা বর্ণ আপনার সামনে উপস্থাপন করলাম, তখন এটা আরেকটি সেট। আবার যখন আমি দেখা যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আপনার সামনে তুলে ধরলাম এইভাবে, তখন এটি আমার কাছে একটি সেট। আসলে এইভাবে আমরা ধরেন আমার 5 জন বন্ধু আছে,
আমি একজনের নাম ক, আরেকজন হচ্ছে খ, আরেকজন গ, ঘ, ইয়। তাহলে এই যে আমার বন্ধুদেরকে যদি আমি কমা দিয়ে দিয়ে এভাবে আপনার সামনে উপস্থাপন করি, তাহলে এটি হচ্ছে আমার একটি সেট। এই কারণে বলা হয় বাস্তব জগতে কোনো বস্তুর সুনির্ধারিত তালিকা বা সংগ্রহকে সেট বলে। সেটের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে এটি আমরা সেকেন্ড ব্রেকেট দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে প্রথম তথ্য। দ্বিতীয়ত হচ্ছে আমরা এগুলো কমা দ্বারা আলাদা করি। দেখুন এখানে কমা ইউজ করা হয়েছে, এখানে প্রত্যেকটা কমা দ্বারা আলাদা করা হয়। এভাবে মূলত আমরা সেটটাকে কি উপস্থাপন করে থাকি। তো সেটের এই যে সেট রয়েছে, এই সেটকে আমরা মূলত দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলি সসীম সেট, আরেকটা বলে অসীম সেট। এখন তার আগে আমাদের জানতে হবে যে এই যে এটি একটি সেট, এটি হচ্ছে একটা কি টোটালটা হচ্ছে আমার একটি সেট। আর এই যে ভিতরে কমা দ্বারা যাদেরকে আলাদা করলেন, এরা হচ্ছে সেটের উপাদান, এরা হচ্ছে কি আমার সেটের উপাদান। তার মানে এই যে সসীম সেট এবং অসীম সেট, এটা কিসের উপর ভিত্তি করে মূলত আমাদের নির্ধারিত হয়? এটি মূলত আমাদের সসীম এবং অসীম এই সেটের ডেফিনেশনটাই মূলত আমাদের নির্ধারিত হয় এই উপাদানের উপর নির্ভর করে। যে আমার যদি উপাদানটা নির্দিষ্ট পরিমাণ হয়, অর্থাৎ যেটা সসীম পর্যন্ত হয়, তাহলে ওই উপাদানগুলো নিয়ে যে সেট তৈরি হবে এটাকে আমরা সসীম সেট বলবো। কিন্তু যদি উপাদানগুলো অসীম পর্যন্ত হয় বা অনির্দিষ্ট হয়, কি হয় অনির্দিষ্ট বা অসীম পর্যন্ত যদি হয়, যে যা গণনা করা যাবে না, তখন ওই উপাদানগুলো নিয়ে যে সেটটা হবে তাকে আমরা অসীম সেট বলবো। তাহলে সেটকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটিকে আমরা বলবো কি সসীম সেট, অন্যটিকে বলবো অসীম সেট। সসীম সেট হচ্ছে যার উপাদান সংখ্যা নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ, এবং অসীম সেট হচ্ছে যার উপাদান কি গণনা করে শেষ করা যায় না, অসীম পর্যন্ত যেটা ব্যাপ্তি, সেটি হচ্ছে মূলত আমার কি অসীম সেট। তাহলে সেটকে আমরা ভাগ করলাম মূলত উপাদানের উপর ভিত্তি করে। সেটি হচ্ছে যার উপাদান সংখ্যা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ সীমাবদ্ধ রয়েছে, সেটি সসীম সেট। আর যার যার কি উপাদান সংখ্যা সীমাবদ্ধ নেই, অসীম পর্যন্ত বিস্তৃত, সেটি হচ্ছে অসীম সেট। আমরা এই সসীম সেট এবং অসীম সেট থেকে বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় আসতে দেখি। সঙ্গত কারণে আমি মনে করি এর একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করা উচিত। যেমন আমি যদি সসীম সেট, এই পাশে লিখলাম আমি অসীম সেট, ঠিক আছে, সসীম সেট এবং অসীম সেট। যেমন সসীম সেট হিসেবে আমি যদি স্বাভাবিকভাবে বলি যে ধরেন 2, আমি যদি বলি জোড় মৌলিক সংখ্যা, তাহলে জোড় মৌলিক সংখ্যা এটি হচ্ছে একটি সসীম সেট। কারণ আমার জোড় মৌলিক সংখ্যা পৃথিবীতে কি একটা, আর সেটা হচ্ছে 2। সঙ্গত কারণে আমি যদি মনে করি যে জোড় মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, সেটা হচ্ছে আমার কি একটা সসীম সেট। এটি কি আমার সসীম সেট, কারণ এর উপাদান সবসময় নির্দিষ্ট। কিন্তু মৌলিক সংখ্যার ক্ষেত্রে যদি বলি, জাস্ট মৌলিক সংখ্যা বলি, তাহলে মৌলিক সংখ্যার সেটটা মৌলিক সংখ্যার সেট এটা হচ্ছে অসীম সেট। কারণ মৌলিক সংখ্যার অভাব নেই, 3, 5, 7 এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। কথাটা ক্লিয়ার? এই কারণে মৌলিক সংখ্যার সেট, অথবা যদি আমি বলি তাহলে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে। এরকমভাবে শুধু মৌলিক সংখ্যা না, আমি যদি বলি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, এটিও আমাদের অসীম সেট। কারণ কি আমি 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে অসীম পর্যন্ত স্বাভাবিক সংখ্যা শূন্যের চাইতে বড় চলতে থাকবে। তার মানে সেই দৃষ্টিকোণ থেকে কে আমার স্বাভাবিক সংখ্যার সেটটা হচ্ছে কে অসীম সেট। এখন যদি
আমি এই কথাগুলো যদি সীমাবদ্ধভাবে বলি, যেমন আমি যদি বলি যে ধরেন যে 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে এটি হচ্ছে মূলত কি আমার সসীম সেট, কারণ আমি এটি নির্দিষ্ট করে বলে দিচ্ছি, তাই কিনা? তাহলে এটি হচ্ছে আমার কি সসীম সেট। কিন্তু যদি আমি শুধু স্বাভাবিক সংখ্যার সেট বলি তাহলে হচ্ছে আমার অসীম সেট। এখন এই ধরনের পার্থক্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কোনো সংখ্যার গুণনীয়কদের সেট, যে কোনো সংখ্যার গুণনীয়কের সেট সসীম সেট, যে কোনো সংখ্যার গুণনীয়কদের সেট, এটি হচ্ছে মূলত আমার কি সসীম সেট। যেমন আমি যদি বলি 8 এর গুণনীয়কের সেট, গুণনীয়কের সেট, তাই কিনা? তাহলে আমি বলবো এটি সসীম সেট। কেন? কারণ 8 এর গুণনীয়ক কত কত হতে পারে? 8 এর গুণনীয়ক 1 হতে পারে, 8 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। তার মানে কি এই উপাদানগুলো কি সীমিত পরিমাণ। কারণ আমরা জানি যে কোনো সংখ্যার গুণনীয়ক সর্বোচ্চটা তার সমান হতে পারে, তার চেয়ে বড় হতে পারে না। তার মানে যখন 8 বলে নিয়েছি তখন আমি অলরেডি একটা সীমারেখা টেনে ফেলেছি যে আমার এর গুণনীয়কগুলো 8 এর মাঝেই থাকবে, তার মানে কি সসীম। কিন্তু যদি পরীক্ষার প্রশ্নপত্রে গুণনীয়ক না বলে যদি আমার যে কোনো সংখ্যার গুণিতকের সেট যদি বলা হয়, গুণিতকদের বা গুণিতকগুলোর সেট, হ্যাঁ এটা বহুবচন আর কি। তো কোনো সংখ্যার গুণিতকগুলোর সেট যদি বলা হয় তাহলে সেটি অসীম সেট হবে। কারণ কি আমি যদি ধরেন 5 এর গুণনীয়ক লিখি তাহলে 5 হবে, 10 হবে, 15 হবে, 20 হবে, 25 হবে, 30 হবে, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এই কারণে 5 এর গুণনীয়কদের সেট অবশ্যই আমার কি হবে? অসীম সেট হবে। আমি জাস্ট কয়েকটি আইডিয়া আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের এখান থেকে বুঝতে হবে যে কি কি আইডিয়া আপনাকে মনে রাখতে হবে। তাহলে আমি আবারও একটু রিভিউ করে দিচ্ছি। সসীম সেট বলতে জোড় মৌলিক সংখ্যার সেট, অথবা আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, অথবা আমি যদি বলি এই টাইপের, অর্থাৎ যার উপাদানগুলোর সীমাবদ্ধ মনে হবে, যেমন যে কোনো সংখ্যার গুণনীয়কগুলোর সেট, এটা হচ্ছে আমার কি একইভাবে আমার কি সসীম সেট। কিন্তু যদি মৌলিক সংখ্যার সেট বলি, স্বাভাবিক সংখ্যার সেট বলি, কোনো সংখ্যার গুণিতকগুলোর সেট বলি, তাহলে এরা হচ্ছে আমার অসীম সেট। এর উপর আশা করি যদি কোনো প্রশ্ন আসে তাহলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমরা যদি 5 নম্বর প্রশ্নটা দেখি, 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 15 এর গুণনীয়কদের সেট কোন ধরনের সেট? আমার দেখেন গুণনীয়কদের সেট হচ্ছে আমার মূলত কি সসীম সেট। একইভাবে আপনি যদি 6 নম্বর প্রশ্নটা দেখেন, 7 এর গুণিতক সেট কোন ধরনের সেট? গুণিতক সেট, দেখেন গুণিতক সেট হচ্ছে আমাদের কি অসীম সেট। ওকে, একইভাবে 7 নম্বর 5 এর গুণিতকের সেট কোন ধরনের সেট? তার মানে একইভাবে হচ্ছে আমাদের অসীম সেট। তাহলে এখানে 8 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে অসীম সেট কোনটি? 8 নম্বর প্রশ্ন যদি দেখেন, অসীম সেট ক নম্বরটা হবে, কেন এ সমান এখানে জোড় সংখ্যার সেট বলছে। আমি আরেকটা কথা বলছি, যেমন স্বাভাবিক সংখ্যার সেট যেমন আমাদের কি অসীম সেট, একইভাবে যদি জোড় সংখ্যার সেট অথবা বিজোড় সংখ্যার সেট বলা হয়, জোড় অথবা বিজোড় সংখ্যার সেটও যদি বলা হয় সেটিও আমার কি হবে? অসীম সেট হবে। যেটা এখানে বলা হচ্ছে 2, 4, 6 এভাবে দেওয়ার যে তথ্যটি, সেটি হচ্ছে আমাদের উত্তর। কারণ জোড় সংখ্যার সেটও কি অসীম পর্যন্ত চলতে থাকে। প্রশ্নে যদি জোড় না বলে বিজোড় সংখ্যা দিত তাহলেও সেটি আমাদের অসীম সেট হতো। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবেন আশা করি। আপনারা জানেন ফাঁকা সেট বলতে যে সেটের কোনো উপাদান থাকে না সেটি ফাঁকা সেট বলে। ফাঁকা সেট নিয়ে আমাদের বেশি কিছু আলোচনা নেই, আমরা এই সাইনটা দিয়ে ফাঁকা সেট প্রকাশ করে থাকি। ঠিক আছে, ফাঁকা সেট এবং নিঃছেদ সেটের ভিতর একটা দ্বন্দ্ব আমাদের থাকে, এটা যথাস্থানে আমি আলোচনা করব। প্রথমত হচ্ছে আমি সসীম সেট এবং অসীম সেট দেখলাম।
এবার সেটকে আমরা দুটো পদ্ধতিতে প্রকাশ করে থাকি। একটিকে বলি তালিকা পদ্ধতি, আরেকটিকে বলি আমরা মূলত সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতিটা নিয়ে আমরা কথা বলবো। তালিকা পদ্ধতি কি এবং সেট গঠন পদ্ধতিটা কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটি হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তাহলে এই দুটো পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। তালিকা পদ্ধতি তো বুঝেন, তালিকা পদ্ধতি হচ্ছে সরাসরি যখন আপনি কি টেবুলার মেথড যেটা বলা হয়, এটাকে রুস্টার মেথডও বলা হয়। এই কথাটার সহজ কথা হচ্ছে আমরা যেমন বাজারে তালিকা করি না, বাজারে তালিকা মানে কি রসুন পেঁয়াজ মরিচ প্রত্যেকটা নাম ধরে ধরে যেটা লিস্ট করি এটাকেই তালিকা বলা হয়। তো একইভাবে তালিকা পদ্ধতিটা হচ্ছে ওই যে আমরা সেটের ক্ষেত্রে বলেছিলাম যে যার উপাদানগুলো আপনি কমা দিয়ে দিয়ে উপস্থাপন করতেছেন, অর্থাৎ যেখানে যে সেটের মাঝে উপাদানগুলো প্রত্যেকটাই আপনি দেখবেন এবং চিনবেন। যেমন আমি এই যে এখানে যে এটি প্রকাশ করেছি, এখানে 2 কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটার উপাদান হচ্ছে 2, তার মানে কি সরাসরি 2 উপাদানটা এখানে রয়েছে। যেমন 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট যদি বলি, তাহলে এখানে কিন্তু সরাসরি প্রত্যেকটা উপাদান এখানে লিখে লিখে উপস্থাপন করা হয়েছে। এখানেও কিন্তু একই অবস্থা যে গুণনীয়কগুলো একদম সরাসরি লিখে উপস্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা সেট প্রকাশ করার যে এই পদ্ধতিগুলো, যেমন মৌলিক সংখ্যার সেট প্রত্যেকটা এখানে উপস্থাপন করা হয়েছে, স্বাভাবিক সংখ্যার সেট প্রত্যেকটা এখানে উপস্থাপন করা হয়েছে এবং বাকিগুলো ডট ডট দিয়ে বোঝানো হয়েছে যে এখানে টোটালটাই প্রকাশ করা হয়েছে। তারপর গুণিতকদের সেট, এটাও আমরা সরাসরি প্রকাশ করেছি। অর্থাৎ যে সেটের উপাদানগুলো এভাবে তালিকা আকারে প্রত্যেকটা ধরে ধরে কমা আকারে আলাদা করে করে লেখা হয়, সেটি হচ্ছে সেট তালিকা পদ্ধতি। তার মানে এখানে যাদেরকে দেখতেছেন সবকটাই হচ্ছে এখানে কি তালিকা পদ্ধতিতে আমি মূলত এখানে উপস্থাপন করেছি। তাহলে প্রশ্নটা হচ্ছে সেট গঠন পদ্ধতিটা কি? মূলত সেট গঠন পদ্ধতি হচ্ছে যে এখানে আমরা কিছু কমন ক্যারেক্টার শুধু প্রকাশ করব, সব কিছু উপস্থাপন করব না, জাস্ট কমন ক্যারেক্টার প্রকাশ করব। কিভাবে? যেমন আমি যদি একে যদি প্রকাশ করি, তাহলে এটাকে প্রকাশ করার নিয়মটা হচ্ছে এরকম। দেখেন যে মৌলিক সংখ্যার সেট, এটা যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে দেখা যাচ্ছে আমাকে প্রথমত একটা অজানা রাশি নিতে হবে। দেখেন একটা অজানা রাশি নিতে হবে, তারপর আমাকে সাজডেট লিখতে হবে। এর মানে হচ্ছে যেন, অর্থাৎ এই যেনর পরে এই এক্সের ব্যাখ্যাটা লিখতে হবে যে এখানে হচ্ছে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। কি? এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, দেখেন এইটুকু দ্বারা কিন্তু এই সমস্ত যে আমার মৌলিক সংখ্যাগুলোর একটা ক্যারেক্টার কিন্তু এখানে প্রকাশ পেল। তার মানে এটি হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। এখন যদি ধরেন আমরা যদি এবার একে প্রকাশ করি, যেমন এটিকে স্বাভাবিক সংখ্যার সেট যদি প্রকাশ করি, তাহলে খেয়াল করে দেখেন এখানে আমরা প্রকাশ করতে পারি এক্স, দেখেন এভাবে প্রকাশ করতে পারি, অথবা এক্স এরপর দেখেন একটা অজানা রাশি আপনাকে ধরতে হবে যেটা এটার ক্যারেক্টার, অর্থাৎ এদের পরিবর্তে একটা অজানা রাশি ধরবেন যে এখানে এক্স হচ্ছে কি মূলত আমার একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমি এভাবে এটাকে প্রকাশ করতে পারি। অর্থাৎ এক্স বিলংস টু এন, এর মানেটা হচ্ছে এক্সটা এন এর মাঝে আছে, এনটাকে আমার স্বাভাবিক সংখ্যা। তার মানে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এভাবেও লিখতে পারতেন অথবা এভাবেও লিখতে পারতেন এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। একইভাবে আমরা যদি দেখা যাচ্ছে এখানে কিন্তু একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, এটার হচ্ছে এটা, এটার হচ্ছে এটা। ওকে, এখন যদি আমরা এটাকে প্রকাশ করতে থাকি, এটাকে কিভাবে প্রকাশ করবেন? তাহলে এটাকেও আপনি এভাবে প্রকাশ করেন যে এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে কে জোড় সংখ্যার সেট, এজ হচ্ছে কি জোড় সংখ্যা। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে এটাকে আমরা প্রকাশ করে ফেললাম, রাইট? তাহলে
এইগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন যেগুলো প্রকাশ করছে এগুলি হচ্ছে সেট গঠন পদ্ধতি। একইভাবে দেখেন আমরা যদি একে প্রকাশ করি তাহলে একে জোড় মৌলিক সংখ্যার সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে এক্স সাজেস্ট যে এক্স হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। কি? জোড় মৌলিক সংখ্যা। তার মানে কি ওর কমন একটা ক্যারেক্টার আপনাকে ব্যাখ্যায় লিখতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এটাকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব? 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এক্স সাজ ডেট যে এক্স বিলংস টু এন এবং কি এক্স এর মানটা হবে আমার কত? এক্স এর চাইতে ছোট। আমি যদি বলি এক্স থেকে 10 পর্যন্ত মানে কি এটা এক্সও হতে পারে অথবা মানে 10ও হতে পারে, 10-এর সাথে ছোটও হতে পারে। আমি এইভাবে প্রকাশ করতে পারি কারণ 10 পর্যন্ত বলেছে। তাহলে 10 পর্যন্ত মানে কি এখানে আমার এক্স এর ছোটও হবে এবং 10ও হবে। তাহলে দেখেন এখানে এক্স বিলংস টু এন কেন বললাম? কারণ ওই যে স্বাভাবিক সংখ্যা, এক্স হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা কিন্তু ওটার রেঞ্জটা কত? 10 পর্যন্ত এবং 10-এর চাইতে কি ছোট। কথাটা ক্লিয়ার? এখন এটা কেন লিখলাম? কারণ আমি তো আবার মাইনাস সংখ্যা নিলে এটা হবে না, কারণ আমার শূন্যের পর থেকে স্বাভাবিক সংখ্যা। তার মানে এই কারণে আমাকে এই শর্তটা লিখতে হলো, কারণ নতুবা এটা দ্বারা বোঝাবে -1 -2 -3ও বোঝাবে। তার মানে এটা হচ্ছে আমার সেট গঠন পদ্ধতি। একইভাবে আমরা একেও লিখতে পারি যে গুণিতকদের সেট। তার মানে কি এটা খুবই স্বাভাবিকভাবে আপনি লিখবেন যে কোনো সংখ্যার গুণিতকদের সেট হচ্ছে এক্স বিলংস টু, তাহলে এক্স এর এক্স হচ্ছে 8 এর গুণনীয়ক সমূহ। তাহলে দেখেন এবারও কিন্তু আমার কি দাঁড়াচ্ছে? এখানে একটা সেট দাঁড়াচ্ছে। তাহলে মোটামুটিভাবে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিটা আমরা এখানে দেখতে পেলাম। এভাবেই মূলত আমরা উপস্থাপন করব এবং পরীক্ষার হলে এর ভিত্তিতেই পরীক্ষা হলে প্রশ্ন আসবে। আশা করি সেট তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এই ব্যাপারে আপনারা একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। তাহলে এখানে 11 নম্বর বলছে তালিকা পদ্ধতি কোনটিকে বলা হয়। এটা আমি বলছি রুস্টার মেথডও হতে পারে, টেবুলার মেথড, দুটোই সেম কথা। তারপর 8 এর গুণনীয়ক সেট কোনটি? দেখেন তালিকা পদ্ধতিতে 8 এর গুণনীয়ক বলেছে, 8 এর গুণনীয়ক সেট বলছে। তাহলে 8 এর গুণনীয়ক সেট হচ্ছে কি কি? তাহলে এটা 1 হতে পারে, 8 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে। অর্থাৎ তাহলে 8 এর গুণনীয়ক সেট হচ্ছে আমার খ নাম্বারটা। এটা হচ্ছে উত্তর। এটা 12 নম্বর প্রশ্ন। এবার 13 নম্বর প্রশ্ন বলছে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম 13 নম্বর স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি? আমরা স্বাভাবিক সংখ্যা মূলত শূন্যের পর থেকে পজিটিভ সংখ্যাগুলোকে 1 2 3 4 5 অর্থাৎ শূন্যের পর থেকে পজিটিভ সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি। তাহলে স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে এই স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম যে সদস্যটা রয়েছে এটাকে নিয়ে সেট করলে কি হবে? তাহলে অবশ্যই এটাকে নিয়ে সেট করলে আমার এটা হবে। অর্থাৎ উত্তর হচ্ছে মূলত কোনটা? খ নাম্বার। এবার এখানে আমাদের 15 নম্বর প্রশ্নটা দেখেন। 15 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সকল স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে তাহলে এ সমান কোনটা হবে? সকল স্বাভাবিক জোড় সংখ্যার সেট যদি আমরা লিখি তাহলে এটা সমান কি হবে? প্রথমত হচ্ছে এক্স সাজ ডেট, আমরা একটা অজানা সংখ্যা নিলাম, তারপর এটিকে বলছে কি আমার স্বাভাবিক সংখ্যা, এক্স বিলংস টু এন। তবে যে সব স্বাভাবিক সংখ্যা না, কারণ আমার জোড় বিজোড় দুটোই আছে স্বাভাবিক সংখ্যা। এখানে বলছে যে জোড় সংখ্যাটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর।
এবার আমরা 16 নম্বর প্রশ্নটা দেখব। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 105 এবং 147কে ভাগ করা যায় এবং প্রতি ক্ষেত্রে ভাগশেষ অবশিষ্ট কত থাকে? 35 থাকে। অর্থাৎ এমন কিছু স্বাভাবিক সংখ্যার কথা বলা হচ্ছে যাকে যে সংখ্যাগুলো দিয়ে এই যে একেও ভাগ করা যায়, তবে শর্তটা হচ্ছে ভাগশেষ 35 থাকবে। এখন ভাগশেষ 35 থাকা মানে হচ্ছে সংখ্যাটা যেটা আসবে এটা কত? 0, 7, 70, আর এটা হচ্ছে 2, এখানে 1, 112। অর্থাৎ আমাদের ওই সংখ্যাগুলো দিয়ে যদি এখন আমরা 70 এবং 112কে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে না। কিন্তু আমার প্রশ্নে বলা হচ্ছে যে এরা না এদেরকে যদি ভাগ করা হয় তাহলে আমার প্রতি ক্ষেত্রে ভাগশেষ 35 থাকবে। আমি গসাগুতে কিন্তু এই ব্যাপারে বলেছিলাম যে আমাদের যদি দুটোকেই ভাগ করতে হয় কিছু সংখ্যা দ্বারা তাহলে ওটাকে ভাগশেষটা বিয়োগ করে আমাকে সংখ্যাটা আনতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা, আমি জানি না কোনটা, যাদেরকে তারা ভাগ করলে 105 এবং 147কে যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ 35 করে থাকবে। এখন আমি অন্তত এতটুকু দুটো জিনিস বুঝতে পেরেছি। একটা জিনিস হচ্ছে, খেয়াল করে দেখেন যে আমার এখানে সংখ্যা দুটো 170 এবং 112কে যদি এবার এই দুটোকে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকবে না। আর ভাগশেষ থাকা মানে কি? এই যে ধরুন আমাদের যে ভাজকটা রয়েছে, ধরেন 105কে আমি ভাগ করলাম, তাহলে এ পাশে আমার একটা ভাগফল বসবে, রাইট? এই পাশে একটা ভাগফল বসবে এবং এখানে যাই বসুক না কেন আমার 35 থাকবে। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। আমাদের ভাগশেষ। আমি এখান থেকে আরেকটা আইডিয়া জানি যে ভাজক আর ভাগশেষের ক্ষেত্রে আমাদের ভাজক সবসময় বড় হবে কার চাইতে? ভাগশেষের চাইতে। ঠিক আছে? ভাজক সবসময় বড় হবে কার চাইতে? ভাগশেষের চাইতে। তার মানে আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা মূলত ভাগ করব এই সকল স্বাভাবিক সংখ্যাগুলো 35-এর চাইতে বড় হবে। যেহেতু তারা ভাগ করা মানে কি? তারা ভাজক আকারে থাকবে। তার মানে ওই স্বাভাবিক সংখ্যাগুলো যাদেরকে দ্বারা ভাগ করব এই স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের কি হবে? যে 35-এর চাইতে বড় হবে, 35-এর চেয়ে বড় হবে, 35-এর চেয়ে বড় হবে। এখন তাহলে ওই সংখ্যাগুলো আমরা একটু বের করার চেষ্টা করি। যে প্রথমত আমাদের কাজ করতে হবে এটা দিয়ে, অর্থাৎ 70কে কাকে দিয়ে ভাগ করা যায়? 70কে 2 দিয়ে ভাগ করতে পারবেন, আবার 35 দিয়েও ভাগ করতে পারবেন, তাই কিনা? 70কে 2 দিয়েও ভাগ করতে পারবেন, 35 দিয়েও ভাগ করতে পারবেন, আবার 70 দিয়েও ভাগ করতে পারবেন। কথাটা ক্লিয়ার? আবার এখানে আমার দেখা যাচ্ছে শুধু এদের না, যেমন 7 দিয়ে ভাগ করতে পারবেন, 10 দিয়ে ভাগ করতে পারবেন। খেয়াল করে দেখেন, আমি এটা আপনাদেরকে এখানে একটু লিখে দিচ্ছি যে স্বাভাবিক সংখ্যাগুলো 35-এর চেয়ে বড় হবে। দেখেন 35-এর চেয়ে বড় হবে, তার মানে কি 70কে 2, 7, 10 দিয়ে ভাগ করতে পারবেন, তারপর আপনি 35 দিয়েও ভাগ করতে পারবেন, তাই কিনা? আবার 70 দিয়েও ভাগ করতে পারবেন। এখন আপনাদের এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বলছে যে যাদেরকে দিয়ে যে স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করবেন সেগুলো 35-এর বড় হতে হবে। তার মানে 2 দিয়ে চাইলেও ভাগ করা যাবে না, 7 দিয়েও ভাগ করা যাবে না, 10 দিয়েও ভাগ করা যাবে না, 35 দিয়েও ভাগ করা যাবে না, কারণ 35-এর সাথে বড় হতে হবে। তার মানে আমরা শুধু এখানে পাচ্ছি কি 70কে 70 দিয়েই কেবলমাত্র ভাগ করা যাবে এই শর্তটা পূরণ করতে গেলে। একইভাবে আমরা যদি 112কে দেখি, 112কে যেমন 1 দিয়েও ভাগ করতে পারেন, 2 দিয়েও ভাগ করতে পারেন। 2 দিয়ে ভাগ করলে আমার এখানে কি কি সংখ্যা আসতেছে? 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাই কিনা? আবার দেখা যাচ্ছে আপনি 2 ব্যতীত এখানে কি আপনি একে যদি ভাগ করেন, একে স্বাভাবিকভাবে 4 দিয়ে যদি ভাগ করেন, 4 দ্বারা
4 দুগুণে 8 থাকে 3 2 32, 4 দিয়েও আপনি ভাগ করতে পারেন, তাই কিনা? 4 দিয়ে যদি ভাগ করেন, দেখেন খেয়াল করে দেখেন, 2 দিয়ে ভাগ করলেন, 4 দিয়ে যদি ভাগ করতে চান তাহলে কি হচ্ছে, 4 দুগুণে 8 থাকে 3, তাহলে 3 32, 4 8 32। তার মানে দেখেন আপনি 4 দিয়ে ভাগ করতে গেলেও আর একটা 28 চলে আসতেছে, তাই কিনা? আপনি একে 112 দিয়ে ভাগ করতে পারেন। ক্লিয়ার? এখন আমি একটু বলি, যেহেতু আমার দুবার 2 দিয়ে ভাগ করলে 35 আসতেছে, এই 35 দিয়েও ভাগ করা যায় একে, তাই কিনা? অর্থাৎ 2 দিয়েও ভাগ করা যায়, 56 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 35-এর সাথে বড় তো আর 2 হবে না, তার মানে 56টা জায়েজ আছে। 4 দিয়েও ভাগ করা যায়, আমার 28 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 4 এবং 28 কোনোটাই 35-এর সাথে বড় হবে না, তার মানে এটাও বাদ। তাহলে এই যে আমার 56, 112 এরা থাকতেছে। এখন এই হচ্ছে যে 56 দিয়েও আপনি ভাগ করতে পারবেন, 112 দিয়েও একে ভাগ করতে পারবেন। এখন প্রশ্নে যেটা বলা হচ্ছে যে তাদের সেট নির্ণয় করতে বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে। দেখেন তো এখানে কি এমন কোনো সংখ্যা আছে, অর্থাৎ কমন সংখ্যা আছে? এমন কোনো কমন সংখ্যা কি আছে যাকে দিয়ে আপনি একেও ভাগ করতে পারবেন, একেও ভাগ করতে পারবেন? দেখেন এমন কোনো কমন সংখ্যা আমাদের নেই, কারণ এই ক্ষেত্রে 70 আর এখানে 56, 112, তার মানে এদের ভিতর এমন কোনো সংখ্যা নেই, সঙ্গত কারণে আমাদের এটি উত্তর হবে কি ফাঁকা সেট। কি হবে? ফাঁকা সেট, অথবা আপনি এই সাইন দিয়ে প্রকাশ করেন। এখন খেয়াল করেন, সম্পূর্ণ আইডিয়াটা আমি আরো একটু গুছিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটি হচ্ছে যে আমাদের এখানে প্রশ্ন বলা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 105 এবং 147কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 35 অবশিষ্ট থাকে। প্রতি ক্ষেত্রে কি 105, 147 যেটাই কি ভাগ করি প্রতি ক্ষেত্রে 35 অবশিষ্ট থাকে। কারণ প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে, এরকম কি কি স্বাভাবিক সংখ্যা আছে যেটা দুই সংখ্যাকে ভাগ করলে আমার ভাগশেষ 35 থাকবে। অর্থাৎ যে স্বাভাবিক সংখ্যাটা থাকবে সেটাকে 135-এও ভাগ করতে হবে, 147-কেও ভাগ করতে হবে। এরকম ভাগ করার অর্থ আপনার মনে আছে, ওই গসাগু কনসেপ্টে কিন্তু এখানে বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রথমত কি করলাম, ভাগশেষটা বাদ দিয়ে নিলাম। বাদ দেওয়ার পর 70, 112কে আমরা এখানে হিসাবে আনার চেষ্টা করলাম, যে 70কে এই 35-এর চাইতে বড় যেহেতু স্বাভাবিক সংখ্যাগুলো হতে হবে, 70-এর ক্ষেত্রে কেবলমাত্র একটা সংখ্যায় পেয়েছি 70, অর্থাৎ 70কে কেবলমাত্র 70 দ্বারাই ভাগ করা যাবে, বাকি যেগুলো আছে এগুলি 35-এর চাইতে ছোট হয়ে যায়। 112কে আপনি বাকি যারা ছিল যাদেরকে বাদ দিয়েছে ওদের দ্বারা ভাগ করা যাবে না, কারণ ওরা 35-এর চাইতে ছোট। একে 56 দিয়ে ভাগ করা যায়, 112 দিয়ে ভাগ করা যায়। এখন আমার যেহেতু ওই সকল স্বাভাবিক সংখ্যা বের করতে হবে যাকে একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে, সরাসরি বলতে গেলে ওই কমন সংখ্যাটা বা গসাগু সংখ্যাটা, সরাসরি বাংলায় বললে গসাগু, ঠিক আছে? কিন্তু ওই ধরনের কোনো সংখ্যা আমার এখানে নেই, অর্থাৎ মানে এখানে একদম গসাগু বলা যাবে না, কারণ এখানে তো একাধিক সংখ্যা হলে তখন তার গসাগু হবে না, জাস্ট আমরা কমন সংখ্যাটা বলবো। আমি আবারও বলছি, গসাগু বলা যাবে না, কমন বলবো, যে এটার মাঝে কমন আমাদের কোনো সংখ্যা নাই যাদেরকে দিয়ে আমরা এই দুটোকেই ভাগ করতে পারবো। আর এই দুটোকে ভাগ করতে পারা মানে এদেরকে ভাগ করলে ওই যে 35 ভাগশেষ চলে আসবে, অটো চলে আসবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। 17 নম্বর অঙ্কটা দেখেন। 17 নম্বরে বলছে নিচের কোনটি ফাঁকা সেট। এগুলি মৌখিকভাবে আমি শেষ করে দিচ্ছি, যে x বিলংস টু n, x হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, এখন x হচ্ছে মৌলিক সংখ্যা। এখন দেখেন ফাঁকা সেটের কথা বলছে, যে নিচের কোনটি ফাঁকা সেট। এই ক্ষেত্রে ক নম্বর অপশনটাই উত্তর, যেহেতু আমরা সবকটা লেখার দরকার নেই, কারণ হচ্ছে এটিতেই প্রমাণ হয়ে যাচ্ছে। দেখেন এখানে বলা হচ্ছে x হচ্ছে আমার কি মৌলিক সংখ্যা, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং 23 less than 29। উত্তর এটি, যেহেতু আমাদের পরে থাকলে হয়তো আরো একাধিক প্রমাণ করতাম। দেখেন এখানে বলা হচ্ছে এই যে x হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যার একটা উপাদান হবে, অর্থাৎ উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার ভিতরেই থাকবে।
এখন আবার এখানে এক্স এর ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য বলছে এটা একটা মৌলিক সংখ্যা, আবার একটা এরিয়া দিয়েছে। তাহলে আমি যদি মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখি 23-এর পর মৌলিক সংখ্যা 24, 25, 26, 27 একটাও না, অর্থাৎ সরাসরি 29। এটাও মৌলিক সংখ্যা আমার, এটিও মৌলিক সংখ্যা। এখন খেয়াল করে দেখেন এরা বলছে যে 23-এর চাইতে বড়, 23-এর চাইতে কি এর চাইতে বড়, আবার 29-এর চাইতে কি ছোট, 23-এর চাইতে বড় আবার 29-এর চাইতে ছোট। অর্থাৎ এই জায়গায় আমার মানে এই জায়গা বলতে এদিকে এবং এর মাঝে এদিকে কোনো এরকম আমার মৌলিক সংখ্যা আছে কিনা, অর্থাৎ আমার তো এক্সকে মৌলিক সংখ্যার কথা বলছে, তাহলে 29-এর চাইতে ছোট 23-এর চাইতে বড় এরকম কোনো মৌলিক সংখ্যা আছে কিনা, নাই। যেহেতু এরকম কোনো মৌলিক সংখ্যা নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে সেট গঠন পদ্ধতিতে এটিকে আমরা বলবো কি ফাঁকা সেট। আশা করি বুঝতে পেরেছে। আমরা এবার আরো কিছু সমস্যা দেখব, তাহলে আমাদের আইডিয়াগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখেন 18 নম্বর প্রশ্নটা দেখেন। 18 নম্বর প্রশ্নটা, 18 নম্বরে আমার এখানে বলা হচ্ছে যে x belongs to n, x belongs to n, এখানে 31 less than x 37 এবং মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা। তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করেন তাহলে আপনি কিভাবে প্রকাশ করবেন, এটি মূলত এখানে জানতে চাওয়া হয়েছে যে একে যদি তালিকা পদ্ধতিতে আপনি প্রকাশ করেন তাহলে কিভাবে প্রকাশ করবেন। প্রথমত হচ্ছে এক্স, এটা হচ্ছে এন এর অন্তর্ভুক্ত, তবে এখানে এই শর্তটা দেওয়া হয়েছে, অর্থাৎ এই শর্তের এরিয়াটা হচ্ছে যে 31-এর চাইতে বড়, 31 না, অর্থাৎ 31-এর চাইতে বড় আমার মৌলিক সংখ্যা কি কি আছে, 32 না, 33 না, 34 না, 35 না, 36 না, 37 না, 38 না, 39 না, 40 না, 41 না, সরি 41। তাহলে দেখেন আমরা এখানে 37-এর কথা বলা হচ্ছে, 37-এর ভিতরে এবং কি আমাদের 31-এর চাইতে বড়, এদিকে কোনো মৌলিক সংখ্যা নেই, কোনো মৌলিক সংখ্যা কি নেই। যেহেতু কোনো মৌলিক সংখ্যা নেই তাহলে আপনি এবার কি করবেন, তাহলে উত্তর আপনার হবে এটা, যদি আপনি তালিকা পদ্ধতিতে লিখতে চান জাস্ট উত্তর এটা হবে ফাঁকা সেট। কি হবে? ফাঁকা সেট। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা 19 নম্বর অঙ্কটা দেখব, যেটা বিসিএস 32তম বিসিএস পরীক্ষায় আসছিল। উনিশ নম্বর বলা হচ্ছে যে এ সমান আপনার যে তথ্য দেওয়া আছে x belongs to n, ঠিক আছে, such that x কে যদি বর্গ করা হয় তাহলে 8-এর চাইতে বড় হবে, আবার যদি ঘন করা হয় তাহলে 30-এর চাইতে ছোট হবে। তাহলে এমন তো অবস্থায় x এর সঠিক মানটা কত হবে, অর্থাৎ x এর মানটা আমার কত হবে, তাহলে আমার শর্তটা এভাবে প্রমাণ করে দেখতে হবে, ঠিক আছে। এখন যদি আমি এখানে x সমান যদি 2 ধরি তাহলে এটা 2 স্কোয়ার হবে, যেটা আমার কত হচ্ছে 4, 8, তার মানে কি 8-এর চাইতে বড় হচ্ছে না। এবার x সমান যদি আমি 3 ধরি তাহলে 3 স্কোয়ার 8, যেটা 9, এটা এই শর্তটা পূরণ হচ্ছে। তাহলে আমার এটিও দেখতে হবে যে x কিউব, আবার এটা 30-এর চাইতে x এর মান 3 বসালে ছোট হয় কিনা, তাহলে 3, তাহলে এটি হচ্ছে 27, রাইট, যেটা 30-এর চাইতে ছোট হচ্ছে। তার মানে x এর মানটা এখানে আলটিমেট আমাদের x সমান সমান 3 হবে, কারণ এই শর্তে আমার এটিও পূরণ হচ্ছে, এটিও পূরণ হচ্ছে। আমি আবারও রিভিউ করে বলছি,
এখানে বলা হচ্ছে এ সেট গঠন পদ্ধতিতে এখানে তথ্যটা দেওয়া আছে যে এক্স এর মানটাকে যদি বর্গ করা হয় এবং ঘন করা হয়, বর্গ করলে 8 এর চাইতে বড় হবে, ঘন করলে আবার 30 এর চাইতে ছোট হবে। তাহলে এখানে এক্স এর মানটা আমাকে বের করতে হবে। আমি 2 বসিয়ে দেখলাম, 1 তো আর এগুলি এমনি বোঝা যায়। আমি 2 বসিয়ে দেখলাম না, মিলতেছে না। প্রথম অংশে যেহেতু মিলতেছে না, দ্বিতীয় অংশটা ট্রাই করে নিই। তারপর পর্যায়ক্রমে আমি সামনে এগোতাম, 3 দিয়ে না মিললেও 4-এ যেতাম, 5-এ যেতাম, 3-এ মিলিয়ে দেখি হাত দিলে 3-এ আমার মিলে যাচ্ছে যে এখানে বর্গ করলে 9 হচ্ছে, 8-এর চাইতে যা বড়, আবার ঘন মানে এখানে কিউব করলে আমার 27 হচ্ছে, যেটা 30-এর চাইতে ছোট। তার মানে কি আমার এখানে এক্স এর মানটা হচ্ছে এটি হচ্ছে আমাদের উত্তর। অনেক অঙ্ক, যদিও এগুলো বেসিক, তারপরেও আমি আপনাদের জিজ্ঞাসাটা এখন একটু কম করে আমি টোটালি একের পর একটু আলোচনা করি, কারণ প্রত্যেকটার প্রশ্নেই দেখা যাচ্ছে আলোচনাটা আমার পক্ষ থেকেই আসতেছে এবং নতুন নতুন আইডিয়াস আসতেছে। ফলে দেখা যাচ্ছে যে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে এবং আরও আলোচনার একটা পূর্ণাঙ্গতা পাবে। ঠিক আছে, ওকে। তাহলে 19 নাম্বার গেল। এখন আপনার 20 নম্বর সমস্যাটাতে যদি দেখেন, 20 নম্বরটা কি হবে? 20 নম্বর শর্তে যেটা বলা হচ্ছে, 1-2 করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 20 নম্বর এখানে বলা হচ্ছে এ সমান যে আমার মানটা মানে সেটটা দেওয়া আছে এক্স সাচ দ্যাট এক্স স্কোয়ার, যেটা সমান সমান হচ্ছে আমার কি 9। আবার বলা হচ্ছে এ থেকে যদি 2x করা হয়, 2x করা হয় তাহলে আমার কি হবে? 4 হবে। তাহলে 4 যদি হয় তাহলে আলটিমেট আমার এটার মানটা এখানে এ সমান কত? ঠিক আছে, এখানে এ এর মানটা বসাতে বলছে। তাহলে খেয়াল করে দেখেন যে এই সমস্যাটাতে প্রথমত হচ্ছে এখানে আমার পূর্ণাঙ্গ এর মানটা কি বের করব, এটারই কোনো পূর্ণাঙ্গ তথ্য নেই, তাই কিনা? এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে কিসের সেট বের করব? কারণ এখানে এক্স এর মান দেখেন, প্রথমত দেখেন এক্স সমান যদি আমি 2 বসাই তাহলে তো এটা সমান হচ্ছে না, এটা সমান আসবে কত? 4, কিন্তু এখানে আসতে হবে 9। আবার যদি আমি 3 স্কোয়ার বসাই, কি আমি যদি 3 স্কোয়ার বসাই তাহলে 9 আসবে, কিন্তু এই জায়গায় 2 এর সাথে যদি আবার 3 বসাই তাহলে তো 4 আসবে না, কি আসবে? 6 আসবে। তার মানে কি এখানে x এর কোনো মানই এখানে সঠিকভাবে খাটবে না। তাহলে স্বাভাবিকভাবেই এখানে কি আমাদের সরাসরি কি কোনো সেটই তৈরি হবে না, এটা ফাঁকা সেট। ঠিক আছে, তাহলে আমরা একটু পরে আগাই। 21 নম্বরটা আপনারা পারবেন, আমরা আরো কিছু অঙ্ক পাস করে যাব, আশা করি এগুলি পারবেন। যেমন এখানে বলা হচ্ছে যদি 22 নম্বরটা এ সমান যে সেটটা বলা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স 3-এর গুণিতক হবে, এক্স এর পরিচয় 3-এর গুণিতক আবার 15-র চাইতে কে ছোট। আমি এই অঙ্কটা একটু দেখাচ্ছি। 13 নম্বর, সরি আমাদের 22 নম্বর। এখানে বলা হচ্ছে যে এ এর মানটা যেটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স, আবার যেটা কি এক্স হচ্ছে 3 এর কে গুণিতক, 3 এর গুণিতক আবার 15-র চাইতে কে ছোট। এরকম যদি হয় তাহলে আমার কোনটা সঠিক হবে? তার মানে এ এর মানটা কত আসবে? অর্থাৎ সহজ কথা যেটা আগেরটাতে যেমন এখানে আমাকে জাস্ট এটা তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে, এটাই মূলত এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে ভালো করে খেয়াল করে দেখেন যে এখানে এক্স যেটা এটা হবে 3-এর গুণিতক আবার 15-র চাইতে কি ছোট হবে। তাহলে 3-এর গুণিতক আমার যেমন 3 যদি হিসাব করি, 3-এর নিজে একটা গুণিতক 3 যদি হিসাব করি তাহলে 3-এর গুণিতক হচ্ছে 6, 3 3 9, তাহলে 3 4 12, 3 5 15। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে এখানে আমার 15 হওয়া যাবে না, 15 হওয়া যাবে না, 15-র চাইতে কি হতে হবে? ছোট হতে হবে।
15 চাইতে যদি ছোট হয় তাহলে এটা তো আমাদের বাদ দিতে হচ্ছে। তাহলে 3-এর গুণিতক আমার এখানে 3 পূর্ণসংখ্যার সর্বনিম্ন গুণিতক তার সমান হয় 9 এবং 12। তার মানে এখানে আমার এর সেটটা হচ্ছে মূলত তালিকা পদ্ধতি। আমি এখন যেটা প্রকাশ করলাম এটা হচ্ছে মূলত তালিকা পদ্ধতি। তাহলে একটা জিনিস খেয়াল করেছেন যে পরীক্ষার হলে আপনার গঠন থেকে তালিকা পদ্ধতি যেতে পারে, আবার তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে অঙ্ক আসতে পারে। তার মানে কি এই দুটো বিষয়ই আপনি ভালো করে আয়ত্ত করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে 23 পারবেন, আশা করি 24ও পারবেন। ঠিক আছে, আমি 24 নম্বরটা একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। 24 দেখেন এখানে বলা হচ্ছে y belongs to 24 নম্বর n, এবং তারপর বলা হয়েছে y স্কোয়ার 100 y কিউব। তার মানে এটার মানটা আমাদের সরাসরি বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এটার মানটা কত হবে। এখন এটার ক্ষেত্রে খেয়াল করে দেখুন যে আমাদের এটাকে যদি y এর মানটা ধরে এটাকে যদি আমি বর্গ করি আবার যদি ঘন করি তাহলে এটা দেখেন ঘন করলে এর চাইতে ছোট হবে 100, বর্গ করলে এর চাইতে বড় হবে 100। তাহলে কত হতে পারে দেখেন, আমি যদি 2 হিসাব করি তাহলে এখানে আস্তে আস্তে 2 দুগুণে 4, এখানে আস্তে আস্তে কত, যদি 2 হিসাব করি তাহলে 8, এটা তো আর হবে না। তো স্বাভাবিকভাবে আমি যদি 3 হিসাব করি, কি হিসাব করি 3 হিসাব করি তাহলেও আসবে না, কারণ এখানে 27 আসবে, এখানে 9 আসবে। কিন্তু 4 হিসাব করলেও আমার আসবে না। কিন্তু যদি 5 হিসাব করি তাহলে এখানে কত আসতেছে 25, যেটা 100-র চাইতে ছোট। আবার এখানে 5 কিউব যদি আনি তাহলে এটা হবে 125। তাহলে এবার ঠিক আছে, এটার চাইতে বড় এটার চাইতে ছোট। তার মানে কি আমরা 5 উত্তর ধরতে পারি যে y সমান 5। y সমান যদি আমি 5 ধরি তাহলে আমার 25-এর সাথে বড় হচ্ছে, 125-এর চাইতে ছোট হচ্ছে। তার মানে এখানে y এর মানটা হচ্ছে 5। অর্থাৎ আমরা যদি এবার সেট প্রকাশ করি এই সেটটাই হচ্ছে মূলত আমার কত 5। ঠিক আছে, তাহলে দেখেন এর একটা ছোট্ট একটা কন্ডিশনকে, যেটা তালিকা পদ্ধতি ছিল, এই তালিকা পদ্ধতিতে দেখেন গঠন পদ্ধতি প্রকাশ করতে গিয়ে কত কঠিন একটা শর্ত দিয়ে পড়ছে। তার মানে কি এগুলোতে চর্চা করে করে আপনাকে অভ্যস্ত হতে হবে। এখন আমি আপনাদের রিকোয়েস্ট করব যে 26, 27, 28, 29, 30 এই অঙ্কগুলো দয়া করে আপনারা করে নেবেন। আশা করি এতক্ষণ যে আলোচনা করলাম সেটি বুঝতে পেরেছেন।